বাংলাদেশ আবার একটা পরিবর্তনের মুখে সন্ধিক্ষণে পৌঁছাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যে পরিবর্তনটা দেখলাম 2024-এ, সেখানে মার্কিন পৃষ্ঠপোষকতায় একটা লাল বিপ্লব বা বর্ষা বিপ্লব, বা এটাকে কিভাবে বলবো, বা কনস্পিরেসি বলতে পারি, ষড়যন্ত্র বলতে পারি, এখন আজকে 2026-এর জুলাইয়ে বসে আমরা যদি মূল্যায়ন করি মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার মনোভাবটা কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা প্রসঙ্গে? দেখুন, একটা আমেরিকাতে যদিও দ্বিদলীয় শাসন ব্যবস্থা, সাধারণত কন্টিনিউটি থাকে পররাষ্ট্রনীতি, কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে ফারাক আছে। আপনি যে সময়টা দেখেছেন 2024, এটা তখন আমেরিকায় ক্ষমতায় ছিলেন ডেমোক্র্যাটরা, জো বাইডেন, এবং তার যে কর্মকর্তারা তারা উঠে পড়ে লেগেছিলেন কিভাবে তারা হচ্ছে ইউনুসের ভক্ত, এবং তারা ইউনুসের দ্বারা তারা আর্থিকভাবে উপকৃত, সেটা সেখানকার ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এর লেখা, তাই না? তাই গ্রে জোন নামে যে একটা ওয়েবসাইট, সেখানে তো ডিটেল লেখা হয়েছিল, এবং এমনকি ট্রাম্প নিজে ব্যাপারে তিনি প্রকাশ্যে বলেছিলেন নির্বাচনের সময় হিলারি ক্লিন্টন বিদেশ থেকে, ইউনুস থেকে টাকা পান। ফলে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের একটা তফাৎ হচ্ছে, রিপাবলিকানরা মূলত ব্যবসায়িক স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। সেই ব্যবসায়িক স্বার্থের জন্য তাদের বাণিজ্য চুক্তি হয়েছে, সবই ঠিক হয়েছে, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা করতে পেরেছেন, কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। আমেরিকার আর একটা সমস্যা হচ্ছে যে আমেরিকার সেনেট নির্বাচন আসন, এই নির্বাচনে তারা তাদের কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে হবে যে তারা বিশ্বে যেখানে যাই করুন তারা কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে। এবং তার একটা বড় প্রমাণ আমি দিচ্ছি আপনাকে, যে একসময় যে পশ্চিমা সংবাদ মাধ্যম, গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিল, তার মানবাধিকার লঙ্ঘন নিয়ে যত সোচ্চার ছিল, তারা কিন্তু এখন প্রত্যেকে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য উদ্গ্রীব। রয়টার্স তো হয়েইছে, আপনি হয়তো জানেন, দেখেছেন, এর মধ্যে জাপানের কিওডো এজেন্সি একটা ইন্টারভিউ করেছে, এবং আমি জানি সাউথ চায়না মর্নিং পোস্টে ইন্টারভিউ করছে, এএফপির ইন্টারভিউ হয়ে গিয়েছে, ব্লুমবার্গের ইন্টারভিউ হয়ে গিয়েছে বলে শুনেছি, সেগুলো যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে। অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম তারা মনে করছেন যে বাংলাদেশে যেটা ইনক্লুসিভ পলিটিক্স, যে বিষয়ে ভারতের সঙ্গে তারা সহমত, অনেক বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিমত আছে, মত পার্থক্য আছে, কিন্তু এই একটা বিষয়ে একমত যে ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে হওয়া উচিত। দ্বিতীয়ত, চীনের প্রভাবকে খর্ব করাটা প্রয়োজন, যেটা আপনার মনে আছে যে আমেরিকান রাষ্ট্রদূত তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছিলেন, আমি চাইবো বাংলাদেশ চীন থেকে দূরত্ব বজায় রাখবে, এবং সেই তারেক রহমান প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীন করলেন, এবং সেখান থেকে শি জিনপিং তিনি প্রস্তাব দিলেন যে বাংলাদেশ মায়ানমার থেকে চীন একটা করিডর তৈরি করা, যে করিডরটা আমেরিকার প্রবল আপত্তি থাকবে। এবং আপনি এটাও শুনেছেন নিশ্চয়ই যে সার্জেই গোর, ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, তিনি আগামী আজ রাতে অথবা কাল তিনি পৌঁছে যাচ্ছেন ঢাকায়। ফলে তার অনুষ্ঠান সূচিগুলোর দিকে, প্রোগ্রামের দিকে নজর রাখা উচিত। নজর রাখলে বোঝা যাবে যে তারা কতটা পূর্বের মত থেকে কতটা সরে এসেছে। না, কেউ কেউ অনুমান করেন যে সম্ভবত রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও রিপাবলিকানরা তারা ক্লিন্টনের পছন্দের ইউনুসকে চাইবেন না, তারা হয়তো অন্য কাউকে তারা সম্মতি দিতে পারে। সেক্ষেত্রে রাজনৈতিক দলের কেউ হলেই আমেরিকার কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। যেমন শোনা যাচ্ছে ফখরুল আলী মির্জার নাম, তিনি বর্ষিয়ান নেতা, তিনি হতেই পারেন রাষ্ট্রপতি। এনিওয়ে, যেটা বলতে চাইছেন যে আপনি বলছেন যে আমেরিকার পূর্বের মনোভাব থেকে কিঞ্চিত হলেও পরিবর্তন ঘটেছে, এবং সেটা আগামীকাল আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে আমেরিকার সাথে এখানে ভারত, আমাদের ভূ রাজনীতির সাথে ভারত, ভারত আর আমেরিকাকে আসলে এক জায়গায় আসতে পারছে বলে মনে হচ্ছে এখন? ভূ রাজনৈতিক ক্ষেত্রে এক জায়গায় এক মঞ্চে আসতে পারছে, তার কারণ হচ্ছে তাদের উভয়েরই লক্ষ্য হচ্ছে চীনের প্রভাবকে খর্ব করা। ভারতও চাইবে না বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্তর্গত ওই মিয়ানমার, বাংলাদেশ, চীন করিডর তৈরি হোক, আমেরিকাও চাইবে না। এ ব্যাপারে দুই দেশই সহমত, এবং একই সঙ্গে সহমত যে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে দলটির
বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির পেছনে যাদের ভূমিকা, তাদের যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে রাখা হয়, সেটা সীমিতভাবে কর্মকাণ্ডে অনুমতি দিয়ে তারা শুরু করতে পারেন, এতে কিন্তু আমার ধারণা বিএনপির পক্ষেই ভালো হবে। নইলে বিএনপি কে লাগাতার কিন্তু জামায়াতের চাপের মুখে পড়তে হতে পারে। আপনি যে কথাটা বলেছেন শুরুতেই, যে যে পরিবর্তনটা ঘটে গিয়েছিল 24-এ, আপনি নাম করেছেন লাল পার্টি এবং আমেরিকারও, কিন্তু দেখুন স্বয়ং ইউনুস তো বলেছেন, আমি তো অন্য কারোর কথা শুনতে রাজি নাই, আমি তো স্বয়ং ইউনুসের কথা তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ গিয়ে বললেন, প্রথম গিয়ে, যে এটা একটা মেটিকুলাস ডিজাইন, এবং তিনি পরিচয় করিয়ে দিলেন কে মাস্টার মাইন্ড, পরিচয় করিয়ে দিলেন, এবং তাকে সেখানে তিনি যে বক্তৃতা দিয়েছেন বা যে কথা বলেছেন সেটা সম্পূর্ণটা রেকর্ডেড, এবং সেই রেকর্ডের বক্তৃতায় দেখুন বোঝাই যাচ্ছে। এবং আমি পরে দেখেছি সার্জি সালামের মতো নেতা জুলাই মাসের প্রথম সপ্তাহে তারা নাকি ঠিক করে ফেলেছিল যে ইউনুসই দায়িত্বতে আসবেন। তিনি সেটা সাক্ষাৎকারে বলেছেন, 24-এর পরে 25-এ বোধহয় সাক্ষাৎকার দিয়েছিলেন, সাক্ষাৎকারে স্বীকার করেছেন। ফলে গোটাটা যে মেটিকুলাস ডিজাইন, সেটা হাসিনা সরকারের অনেক প্রশাসনিক ব্যর্থতা এবং তার কিছু অভ্যন্তরে কিছু মানুষের, ধরুন ষড়যন্ত্রে লিপ্ত, আমি যদি বলি ষড়যন্ত্রে লিপ্ত হওয়া নানা প্রলোভনে, সেই কারণেই তারা কিন্তু যে অ্যান্টি ইনকামবেন্সি যেটা ছিল সেটাকে ব্যবহার করেছেন। কিন্তু এই বিষয়টা সেটা কিন্তু আজকে সকলেই প্রায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা হাসিনা উৎখাতের একটা ষড়যন্ত্র, নীল নকশা। সেই নীল নকশা যারা তৈরি করেছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, তারা নিজেরা স্বীকার করছেন তো যে আমরা নীল নকশা তৈরি করেছিলাম। তবে এটা মানুষের ক্ষোভের প্রতিফলনে যে সরকার পরিবর্তন হয়েছে, এটা আদৌ সত্য নয়। এবং যে ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে, এখন তো ধীরে ধীরে প্রকাশ্য জানা যাচ্ছে যে সাইফার রাইফেল ব্যবহৃত হয়েছিল। সাইফার রাইফেল বাংলাদেশে পুলিশ ব্যবহার হয় না। বাংলাদেশে 44 থেকে 45 জন অফিসিয়ালি নিহত, তাদের কে হত্যা করলো সেটার জন্য ইউনুস ইনডেমনিটি আইন বা অর্ডিন্যান্স পাস করলেন, যে কোনো তদন্ত হবে না। কিভাবে ছাত্ররা মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। আবু শহীদ কিভাবে মারা গেল তার ফরেন্সিক টেস্ট হবে না। তাহলে গোটাটাই তো একটা ষড়যন্ত্র ছিল। এবং আমি দেখলাম একজন মহিলা ছাত্রী, সে স্বীকার করছে যে মুখে টমেটো সস লাগিয়ে একটা আবহাওয়া তৈরি করেছিল যে তাকে বিভিন্নভাবে জঘন্যভাবে অত্যাচার করা হয়েছে। কিন্তু আসলে সেই মানে ইউনুসের একজন উপদেষ্টাই, সেই ভিডিওটা আমার কাছে আছে, তিনি বলছেন যে আপু তুমি তো সেই মেয়ে যে মুখে সস লাগিয়েছিলে, টমেটো সস লাগিয়ে রক্তাক্ত মুখ করেছিল। এইভাবে একটা কিন্তু নির্নকশা এবং মেটিকুলার ডিজাইন তৈরি করে হয়েছিল। তাতে অনেকে ভেবেছিলেন যে সাধারণ মানুষের হয়তো উপকার হবে, আদৌ হয়নি। চাঁদাবাজি এবং সেই ধরনের গুন্ডাবাজি একই রকম অব্যাহত আছে। এখন তো এই চাঁদাবাজির কারণে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল তো শুনলাম বিএনপির ছাত্র দলের সঙ্গে এনসিপি নেতাদের সংঘর্ষ হয়েছে, তার প্রতিবাদে তারা একটা সভা করছে। এখন যে এই পরিস্থিতিটা, সমাজে যদি শান্তি না থাকে, সমাজ এটা পরিষ্কার হয়ে গেছে যে আর যাই হোক, শেখ হাসিনার সময় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সমাজে শান্তি ছিল এবং জঙ্গিরা সব কিন্তু জেলের অভ্যন্তরে ছিল। উগ্রপন্থী চরমপন্থা তারা কিন্তু কোনো মাথা তুলে দাঁড়াতে পারে। ফলে এই সময়টা তো মানুষ, তাদের ক্ষোভ থাকতে পারে, সব মানুষকে সন্তুষ্ট করা একসঙ্গে সম্ভব না, কিন্তু বাংলাদেশ যে প্রগতির পথে চলেছিল সেই যাত্রাকে রুখে দেওয়াটাও একটা নীল নকশার অন্তর্গত বিষয় ছিল, একটা ধারা ছিল, সেটা আজকে স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপিও জানে তারা কিন্তু দ্বিতীয় সারির দল বাংলাদেশে, আওয়ামী লীগ প্রথম। ফলে তাদেরও একটা অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিতে পারে। ফলে যদি করতে হয় তাহলে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন সমঝোতার মাধ্যমেই এটা করতে হবে। সেটা কিন্তু এই শর্তেই যে আগামী 5 বছর পর নির্বাচন হলে তখন নয়, ততদিন বিএনপি রাজত্ব করুক। তার মধ্যে যদি তারা যদি পড়ে যায়, নিজেরা মারামারি করে ঝগড়া করে, সেটা অন্য বিষয়। কিন্তু তা না হলে নর্মালি নির্বাচন কিন্তু তাদের আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া, আওয়ামী লীগকে যতই তাদের রাজনীতি করতে যদি দেয়, তবে জামায়াত মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেটা তাদের পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক ছাতার তলায় আসে। তো যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে দূরে সরিয়ে রাখে
এটাই একমাত্র বাংলাদেশের ইনক্লুসিভ পলিটিক্স, সেটাই হওয়া উচিত। এখন আমি জানি না বাংলাদেশ নতুন করে আহ আমেরিকান রাষ্ট্রদূত তিনি মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযোদ্ধা তার কিছু ব্যাখ্যা দেবেন বলে তালিকা করতে শুনছিলাম। চাইছে, জি। হ্যাঁ, কিছু কিছুটা কি যায় না সেটা না হলেও আমরা বুঝতে পারবো। তবে আমেরিকান এম্বাসি ঢাকার যেটা, সেখানে জামায়াতের যে আগে যে প্রভাব ছিল সেটা আর নেই। তাদের মধ্যে 48 জনের মধ্যে প্রায় বেশিরভাগকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা অন্যত্র হয়তো চাকরি টাকরি করছেন, কিন্তু অনেককে বরখাস্ত করা হয়েছে। আগে জামায়াতে শেখ হাসিনা থাকাকালীন জামায়াতের যে বারবান্ত আমেরিকান এম্বাসির মধ্যে ছিল সেটা এখন আর নেই। আমেরিকান এম্বাসির মধ্যে একদা যারা ওই পশ্চিমা গণমাধ্যমে কাজ করতেন তাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত হতো সেটাও এখন নেই। এখন নিজেদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত হয়েছে। তবে আগামী দিন আমার মনে হচ্ছে মানুষকে, শুনুন, শেষ কথা বলে মানুষ, শেষ কথা রাজনৈতিক দল বলে। ফলে মানুষকেও সিদ্ধান্ত নিতে হবে তাদের ভবিষ্যৎ তৈরির জন্য। এরকম একটা অনিশ্চয় অবস্থার মধ্যে আর কতদিন থাকবে, তাদেরও একটা চাপ তৈরি করতে হবে সরকারের ওপর যে আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে এক হই এবং একটা আদর্শে এক হই। সে আদর্শটা মুক্তিযুদ্ধ, কোন নির্দিষ্ট দল বা ব্যক্তির কথা বলছি না। মুক্তিযুদ্ধের আদর্শে সকলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারবে। নইলে বাংলাদেশ আমার মতে আরো রসাতলে যাবে। বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার এবং ভারত সরকার, আমরা শুরুতেই দেখেছি যে ভারত সরকারের এই বিএনপি সরকারের মধ্যে একটা স্বাগত জানানোর একটা ব্যাপার ছিল শুরুর দিকে, এবং এখন আমরা সম্প্রতি দেখলাম যে ব্রিক্স সম্মেলনে অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। আজকে বসে আপনি ভারত এবং বর্তমান বিএনপি সরকারের সম্পর্কটাকে কিভাবে দেখছেন? কারণ আমাদের সামনে আরো অনেক কিছু ইস্যু আছে, গঙ্গা চুক্তি আছে, এই বিষয়গুলো আসলে যাত্রাটা কেমন হচ্ছে এখন? দেখুন, সত্যি কথা বলতে গেলে ভারত প্রথম দিন থেকেই তারেক রহমান সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। এরকম প্রথম পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুর পর শোক প্রস্তাব পালিত হয়েছে, সকলে উঠে দাঁড়িয়ে শোক প্রস্তাব পাঠ করেছেন এবং সম্মান জানিয়েছেন। এবং ভারতের দিক থেকে আপনি বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো ভারত সরবরাহ করে চলেছে, সে ডিজেলই হোক কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য হোক অথবা বিদ্যুৎ হোক, কোনোটাই বন্ধ হয়নি। এবং বারবার ভারত সহযোগিতার হাত বাড়াতে হয়েছে। একটাও নেই যে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, ক্ষমতায় একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও একটা নির্বাচিত সরকার, ফলে তার সঙ্গে সম্পর্ক রাখাটা যেমন হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক রাখতো ভারত, তেমনই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক রাখতে চাও। কিন্তু আমাদের ভারতীয় হিসেবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে তার প্রতিদান আমরা বাংলাদেশ থেকে দেখছি না। তিনি কি, ধরুন যদি এককালে বলা হতো হাসিনার সময় হাসিনা অনেক কিছু ভারতকে দিয়েছেন, তবে ভারত আমাদের কি দিল, এই প্রশ্নটা হতো। আজকের প্রশ্ন হচ্ছে ভারত অনেক কিছু দিচ্ছে, তারেক রহমান সরকার বিএনপি সরকার কি দিয়েছে ভারতকে ক্ষমতায় আসার পর? একটা উদাহরণ দিন, কোনো উদাহরণ। একমাত্র জঙ্গিদের ছেড়ে দেওয়া ছাড়া এবং ভারত বিরোধী মন্তব্য করা ছাড়া আর কি দিয়েছেন তারা? আপনি কিছুই দেননি, অথচ সবটাই হচ্ছে ভারত থেকে পাওয়া বিদ্যুতের জোরেই কথা বলতে পারছেন। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন ব্রিক্স প্রসঙ্গ, ব্রিক্সে যেহেতু এই মুহূর্তে বিমস্টেকের পৌরোহিত্য করছেন বাংলাদেশ, ফলে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তাকে সেই কারণে আমন্ত্রণ জানাতেই হবে, এবং সেই আমন্ত্রণ নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি উপেক্ষা করেননি। তিনি তাতেও বলেছেন তার সঙ্গে দ্বিপাক্ষিক তিনি কথাও বলতে চান, বৈঠক করতে চান। আমার ধারণা যে সেপ্টেম্বরে যেহেতু যদি সত্যি শেষ পর্যন্ত তারেক রহমান আসেন, সেখানে একটা আওয়ামী লীগ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কারণ কোনো তো সরাসরি কোনো কথা তো বলা যাচ্ছে না তারেক রহমানের সরকারের সঙ্গে। ফলে এখানে এলে একান্তে তারেক রহমান আর প্রধানমন্ত্রী মোদী যদি মিলিত হন, তাহলে সামগ্রিকভাবে বাংলাদেশ ভারতের উভয়ের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে সেখানে সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা, যেটা কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় অক্সফোর্ডে লন্ডনে বললেন, যেটা যদি উপেক্ষা করে বিএনপি তাহলে বাংলাদেশ গৃহযুদ্ধের মুখে পড়বে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় তার প্রভাব ভারতে পড়বে, সুতরাং ভারতের দিক থেকেও সেটা সুখকর। সেই কারণে ভারত তারেক রহমানের সঙ্গে একটা পরিষ্কার স্পষ্ট আলোচনা করে বুঝে নিতে চান যে তারা কতটা শান্তি
ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ পলিটিক্স তৈরি করতে চাইছেন বাংলাদেশে, যেটা খোলাখুলি একটা আলোচনা হওয়ার সুযোগ হচ্ছে ব্রিক্সকে কেন্দ্র করে। এই প্রথম একটা সুযোগ ঘটবে যে তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা 1-to-1 কথা বলার ফলে এই আমি যে বাকি দ্বিপাক্ষিক সহযোগিতা যেগুলো সেগুলো কোনোটাই খুব একটা এগোয়নি, কোনোটাই। কারণ যখন খলিলুর রহমান ভারতে এসেছিলেন তখন ভারত প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় 70টার উপরে দ্বিপাক্ষিক ব্যবস্থাপনা আছে, সেগুলোর বৈঠক একের পর এক শুরু হোক। কিন্তু একমাত্র বিএসএফ বিডিজি বৈঠকটা ছাড়া আর কোনো বৈঠক হয়নি। খালি একটা টেকনিক্যাল টিম এসেছিল জয়েন্ট রিভার কমিশনের অধীনে, তারা হচ্ছে পানি মাপতে, কিন্তু এর বেশি কিছু, তাও সেটা তারেক রহমান সরকার শেষ মুহূর্তে পাঠিয়েছেন, তখন দেরি হয়ে গেছে, কারণ এরপরে তো বন্যা, সেটা শুকা মরশুমের পানি ডিস্ট্রিবিউশনের ব্যাপার। তবে আর কোনো বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি হয়নি। একমাত্র বিএসএফ বিজিবি বৈঠকের পর একটু আপাতত একটু পুশব্যাক পুশিন গুলো একটু কম হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভালো দিক। কিন্তু আর কোনো বিষয়, কারণ সেটা বাংলাদেশের নিজের উপর একটা চাপ ছিল যে এত ভারত থেকে লোক বিএসএফ পাঠানোর ব্যবস্থা করছে, তাতে বাংলাদেশের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে, সেই কারণেই তারা বৈঠকে রাজি হয়েছিলেন, বৈঠক করেছিলেন, কিন্তু আর কোনো কিছু বৈঠক করলেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর আপনাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তো তাকে যিনি লিখেছেন, যাই হোক চিঠিটা আমি দেখলাম, চিঠিটাতে তিনি প্রথম লাইনে হাতে লিখেছেন আর শেষ লাইনে সইটা হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা। কোথা থেকে টাইপ হয়ে এসছে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না। যাই না, ভবিষ্যতে আরো পরিবর্তন হবে এরকম একটা শুনছি। কিছু ভয় দেখানোর জন্য সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত আইসিটি ধারায় তাদেরকে অভিযোগ দায়ের করা হয়েছে, যেটা অবাঞ্ছিত বিষয়, এটা হওয়া অনুচিত সম্পূর্ণ। তার মধ্যে সাংবাদিকরাও আছেন। এটা খুবই জঘন্য, অর্থাৎ একটা ভীতির আবহাওয়া তৈরি করে চাইছেন। তারা কিন্তু বুঝতে পারছেন যে শেখ হাসিনা যদি ঘোষণা করেছেন যখন, তিনি কিন্তু যাবেন, তবে সে সময় যে অশান্তিটা হবে তার জন্য তারা একটু নিজেদের ঘর গোছাতে চাইছেন। আমার মনে হয় তার আগে সেপ্টেম্বরে যদি পারস্পরিক আলোচনার মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান বের করা যায়, সেটা অনেক ভালো হবে বলেই আমার মনে হয়। বহুল আলোচনা গত কয়েক মাস ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর ঘোষণা। এই ঘোষণার সর্বশেষ আপডেট কি ডিসেম্বরে আসছেন তিনি, নাকি তার আগে আসছেন? তিনি এখনো পর্যন্ত ডিসেম্বরকেই তিনি নির্দিষ্ট সময় বলে স্থির করেছেন। তিনি এর পরেও যে ইন্টারভিউ গুলো দিয়েছেন তাতে কোথাও ডিসেম্বরের মাসের তিনি কোনো পরিবর্তন করেননি। এখন আগামী দিনে যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হবে তখন জানতে পারবো যে তিনি নতুন কোনো কথা বলেছেন কিনা। আমার মনে হয় না, কারণ এর মধ্যে একটি গণমাধ্যম তাকে একটা প্রশ্ন পাঠিয়েছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আপনাকে তো বন্দি প্রত্যর্পণ চুক্তির নিয়ম অনুসারে পাঠানো হতে পারে, আর সে ব্যাপারে আপনার মত কি? উনি বলেছেন বন্দি প্রত্যর্পণ চুক্তির তো সেটার আইনি দিক আছে, আইনি দিক বিচার করে তারা হয়তো সিদ্ধান্ত নিতেই পারেন, স্বাভাবিক। কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তির তো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি তো নিজেই যাচ্ছি। শেখ হাসিনা কি বন্দি? এই যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, উনি তো বন্দি না, বন্দি নন। বন্দি নিয়ম অনুসারে হচ্ছে, নিয়ম অনুসারে যেটা বাংলাদেশের সবাই যেটা মানে এখনো সেটাকে বুঝতে পারেন না, সেটা হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে তিনি তার বাংলাদেশে তিনি সাজা প্রাপ্ত হয়েছে, তো সেই সাজার নিয়মাবলী কি হয়েছিল না ভারতে পাঠাতে হবে। ভারতে পাঠাবেন, এই পাঠাননি বলেই ভারতেও আদালতে কিন্তু সেগুলো আবার পেশ করতে হবে, এবং ভারতের আদালত থেকেও সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হতে হবে, ফলে তবেই তিনি বন্দী হবেন। আপাতত বন্দী নন, কারণ আপাতত তিনি ভারতে বন্দী থাকতে হবে, তাহলেই তো বন্দী বিনিময় হবে, তখনই তো না। কিন্তু তিনি তো বন্দী নন, এখনো বন্দী নন। তিনি তো একজন মুক্ত, তিনি রাজনৈতিক নেত্রী। তিনি তো রোজ না হলেও মাঝে মাঝেই তো বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সবটাই ভারত সরকারের সহযোগিতাতেই হচ্ছে। কয়েকদিন আগে 24 তারিখে হয়েছে, আমি শুনেছি আগামীকালও কোনো বৈঠক হতে পারে।
কেউ আসছেন, হয়তো বৈঠক হবে, সেখানে রণনীতি তৈরি করছেন, এবং সেই সময় হয়তো এগুলো স্থির হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ডিসেম্বরের ডেডলাইন তিনি পরিবর্তন করেন। তিনি কি আসছেনই? আমরা বিভিন্ন ভাবে নিশ্চিত ভাবে শুনতে পাচ্ছি যে তিনি আসছেন। আপনার জায়গা থেকে আপনি অনেক জায়গায় বলেছেন, আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন যে তিনি কি আসলে আসছেন? আমি ওনাকে যতটুকু জানি বা চিনি, তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, যেটা বলেন সেটা থেকে তিনি সরেন না। আমার কাছে এমন কোনো উদাহরণ, তিনি বিশ্বের মধ্যে বৃহৎ সময়ের মহিলা প্রধানমন্ত্রী, ফলে তার যে মর্যাদা এবং তার যে সম্পর্কে ভাবমূর্তি গোটা বিশ্বে ছিল বা রয়েছে এখনো, ভারতে তো আছেই, ফলে তিনি যেটা বলবেন, তিনি অযথা কোন নাটুকেপনা করার জন্য বলছেন তা তো না। তিনি যেটা বলছেন সেটা তিনি বিশ্বাস করেন এবং বলছেন, এবং ঘটনা আমি এখনো বিশ্বাস করি তিনি ডিসেম্বরে ফিরবেন, যদি তারেক রহমান সরকার অন্য কোনো প্রস্তাব না দেয়। আচ্ছা, তিনি ফিরবেন, কিন্তু এখানে একটা উদ্বেগের জায়গা আছে, উৎকণ্ঠার জায়গা আছে। বাংলাদেশে তার নিরাপত্তা ঝুঁকি ছিল বলে 2024-এর 5 অগাস্ট ভারত সরকারের সহযোগিতায় তাকে ভারতে নিয়ে যায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়। তিনি যদি ফেরেন, ওই যে নিরাপত্তা ঝুঁকিটা তাকে পিছু ছাড়ে না, সেটির কি হবে? এ ব্যাপারে ভারত সরকারের কোনো সহযোগিতা, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতা করেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে পাঠানোর ব্যাপারে, এবং এখানে যে বাংলাদেশে এসে তিনি থাকবেন, বাংলাদেশ সরকারের সাথে বা সেনাবাহিনীর সাথে কোনো সমঝোতা বা এরকম কিছু থাকবে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো অবশ্যই হওয়া উচিত, কারণ এটা আমি নিশ্চিত জানি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আবহাওয়াটা 2024-এ ছিল, সেই আবহাওয়াটা 2026-এ নেই। 2026-এর ডিসেম্বরে সেটা নেই। কারণ যারা যে আন্দোলন, যে তথাকথিত আন্দোলন করেছিল, তাদের মুখোমুখি হতে হবে এবার অন্তত লাখো লাখো আওয়ামী লীগ সমর্থকের সামনে। ফলে যেটাকে জয় গৃহযুদ্ধের কথা বলছি, ফলে সেই অবস্থাটা অনুমান বুঝেই, সেটা অনুমান করি উভয় দেশের মধ্যে একটা সমঝোতা কোথাও একটা হওয়ার সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। আমি আপনাকে আগেও বলেছি, সেইটা ডেডলাইনটা হচ্ছে সেপ্টেম্বর, ফলে সেই সময়টাতেই ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলছেন, প্রথম কথা, যে রিপোর্টের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রিপোর্টের, ভলকার তুর্কের রিপোর্টের 80 নম্বর পাতা যদি আপনারা পড়ে দেখেন, সেখানে লেখা আছে যদি এই ফাইন্ডিংস এর কারণে কাউকে ফাঁসি দেওয়া হয়, তাহলে তার সঙ্গে জাতিসংঘ নেই, এবং যদি এই আইসিটি গঠন নিয়ে আপত্তি থেকে থাকে কারণ অভিযুক্তদের, শেখ হাসিনা তো আছেই, তিনি তো আদালতে দ্বারস্থ হয়েছেন, অন্য আন্তর্জাতিক আদালতে, ফলে সেই ব্যাপারেও কিন্তু জাতিসংঘ সে ব্যাপারে থাকবে না। ফলে জাতিসংঘের এই রায়টা শেষ কথা নয়, শেষ কথা নয়, এবং সেটা কিন্তু প্রত্যেক বাংলাদেশের মানুষের এটা আর একবার পড়া উচিত। 115 পাতার রিপোর্ট পড়ার দরকার নেই। আমি বলবো যে 70 থেকে 80 পাতা এইটুকু পড়লেই কিন্তু তারা বুঝতে পারবেন যে রিপোর্টে কি বলা আছে। আমি নিজের সাংবাদিকতার বিশ্লেষণ থেকে মনে করি শেখ হাসিনা ফিরলেও তার ফাঁসি হওয়া সম্ভব না, প্রাণহানি হওয়ারও সম্ভব নয়, সেটা করতে পারবে না। যেটা 24-এ পারতো সেটা পারেননি যখন, আর পারবে না, আর করা সম্ভব না। তিনি মানুষের, জনতার মধ্যে, জনতা স্রোতের মধ্যে থাকবেন, এবং সেই জনতাই তাকে কিন্তু বাঁচাবে। এখানে একটি প্রশ্ন আছে যে আমাদের মানুষ 24-এ যেমন ছিল, বাংলাদেশের মানুষ 26-এ আজকে প্রশ্নমন হয়েছে, কিন্তু এই যে জঙ্গিদের কথা বলা হয়, জঙ্গিদের মনোভাব তো এখনো সেই মনোভাবেই আছে, কারণ জঙ্গিদের তো ছেড়ে দেওয়া, জঙ্গিদের আমরা বন্দি করতে পারিনি, বর্তমান সরকারও পারেনি। সেই থ্রেটটা আসবে কিনা, সেই শঙ্কার জায়গায় ভারত আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আসতে পারে। উনি তো গ্রেনেড হামলার সম্মুখীন হয়েছিল, তাই না, বিরোধী দলে থাকাকালে। সুতরাং সেটাকে তো তিনি জানেন, তিনি তো বলছেন। আমি এমন একটা, আমার জন্য ওখানে একটা রেড কার্পেট পেতে দেওয়া হবে, তারপরে আমি ফুলের মালা নিতে নিতে যাব, ঢুকবো, এরকম তো নয়। উনি তো বলছেন আমি মৃত্যু জেনেই যাচ্ছি।
তিনি তো এরকম যে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ, তার উপর জঙ্গিদের কতবার হানা হয়েছে, কতবার হামলা হয়েছে। তিনি বলেছেন, তিনি যেটা বলেন যে আমাকে প্রতিবারই মানুষ মানুষ এবং আল্লাহ বাঁচিয়েছে, আমি জানি এবারও বাঁচাবে, তার এটা দৃঢ় বিশ্বাস, এবারও বাঁচাবে। দাদা, আলাপের প্রায় শেষ পর্যায়ে এসেছি। লাস্ট একটা ছোট্ট করে প্রশ্ন, যেহেতু আগামীকাল সার্জিও গোর বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন, এই যে এতক্ষণ আমরা যে আলাপ করলাম বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স, শেখ হাসিনার আগমন, এগুলোর কি একটা প্রাথমিক আলাপ আলোচনা বা পদক্ষেপ কি হতে পারে সার্জিও গোরের আলাপের মধ্যে? এখন সেটা তো দেখুন, আগাম ফোরকাস্ট করা মুশকিল, কিন্তু আমাদের ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন ঢাকায় আসেন, তার আগে তার সঙ্গে সার্জিও ঘোষ সাক্ষাৎ করে দেখা করেছিল। তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। তিনি বৈঠক করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে, এবং নিশ্চিতভাবে যে তার একটা মানে নেপথ্যে বা ব্যাকগ্রাউন্ড একটা প্রিপারেশন আছে। ফলে সেটা আমি আগাম আগ বাড়িয়ে কিছু বলতে চাই না, এই কারণেই যে তিনি নামার পরে তিনি কি বলছেন সেটার দিকে লক্ষ্য রাখাটাই ভালো, কারণ আগাম ফোরকাস্ট করাটা সঠিক হবে না।